আজকের এই গল্পটি একটা গল্প নয়, এটা একটা সত্য ঘটনা থেকে নেয়া গল্প। ঘটনাটি আমার অফিস কলিগ অনিকের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক রায়পুর নামে একটা গ্রামে থাকে। প্রতিদিনকার মতো সেদিনও চায়ের দোকানে আড্ডাটা ভালোই জমে উঠেছিল। না না, আমি ঠিক করেই নিয়েছি। আমি আর দোকান রাতের দিকে খুলছি না। কিন্তু কাকা, এই রকমভাবে ভয় পেতে থাকলে তোমার দোকানে ব্যবসা তো একেবারে লাটে উঠবে। আর তাছাড়া আমরা রোজকার এখানে এসে আড্ডা দিই, সেটারই বা কী হবে? কি করব বল, প্রাণের ভয় তো আছেই আমার। আর তাছাড়াও যেভাবে আমাদের পাশের গ্রামে ওই মহিলাটির আত্মা শেষ করে ফেলেছে মানুষদের, সেই আতঙ্ক তো আমাদের গ্রামেও ছড়িয়ে পড়েছে। কথাটা কাকা কিছু ভুল বলেনি। আমিও শুনেছি পাশের গ্রামে এই নিয়ে নাকি অনেক মানুষই শেষ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলে দেখা যাচ্ছে যে সেই মহিলাটির আত্মা ভেজে ভেজে ছেলেদের ওপরে আক্রমণ করছে। এই ব্যাপারটাই আমাকে বেশি আতঙ্কিত করেছে। আমি তো তাই ভেবেই রেখেছি, এবার থেকে আর রাতের দিকে চায়ের দোকান আমি আর খুলব না। কি দরকার, প্রাণের ভয় তো আছে আমার। আর তোমরাও এবার থেকে রাতের দিকে বেশি রাত করে বাড়ি ফিরো না। আমার মনে হয় তোমরা ব্যাপারটা নিয়ে একটু বেশি জটিল করে ভাবছো। আসলে ভূত প্রেত বলে কোনো কিছুই হয় না, সবই মানুষের ভুল ধারণা। দেখো, এর পিছনে অন্য কোনো ব্যাপার আছে কি না। তবে এভাবে তোমরা যদি বলছো, তাহলে আমরা অফিস থেকে কি করে রাতের দিকে বাড়ি ফিরবো? আমাদেরও তো রোজগার করে খেতে হবে। পরেশ কাকা কথাটা কিছু ভুল বলেনি। আসলে আমাদেরও তো অফিস করে বাড়ি ফিরতে হয়। সত্যিই তো এক একদিন অনেক রাত হয়ে যায়। তাই এত ভেবেচিন্তে কাজ নেই। তবে তোমরা যা ভালো বোঝো করো। তবে আমি আর রাতের দিকে এবার থেকে দোকান খুলছি না, আমার প্রাণের ভয় আছে। এইভাবেই চায়ের দোকানে আড্ডায় সেদিন সেই প্রেতাত্মার কথাই আলোচনা হচ্ছিল। সব আলোচনা শুনে অনিক যখন বাড়ি ফিরছিল, তখন অনিকের মনটা কেমন যেন আতঙ্কিত হয়ে পড়েছিল। চারপাশের পরিবেশটা আরও যেন ভারী ভারী মনে হচ্ছিল। এক প্রকার মন খারাপ নিয়ে সে তার বাড়িতে প্রবেশ করল। চায়ের দোকানে সবার মুখ থেকে শুনে আসা সব কথা সে তার মাকে বলে। তখন তার মা বলে, সব কথা তো আমার কানেও গেছে রে, আমিও শুনেছি। একটা আতঙ্ক ছড়িয়েছে পাশের গ্রামে। তুই বাবা সাবধানে থাকিস, তুই তো অনেক রাত করে বাড়ি ফিরিস। কিন্তু মা, আমি তো ভূত পেতে একেবারেই বিশ্বাস করি না। কিন্তু কাকার মুখে কথাটা শুনে কেন যেন মন তো বারবার করে কু ডাকছে। মনে হচ্ছে সত্যি সত্যি একটা আতঙ্ক ছড়িয়েছে চারপাশের পরিবেশে। কিন্তু মা, তোমার কি মনে হয় এই সব ঘটনা কি সত্যিই নাকি এর পিছনে অন্য কোনো ব্যাপার আছে? দেখ বাবু, এই বিষয়টা নিয়ে আর তুই ভয় পাস না। তবে সত্যি মিথ্যে কি না জানি না, তবে একটা অভিশাপ আছে পাশের গ্রামে, যা কাউকে আমি বলতে পারবো না রে। এরপর অনিক তার মার কাছে বারবার জানতে চায় কি সেই অভিশপ্ত ঘটনা, কিন্তু তার মা তাকে কোনো কথাই জানায় না। এই ঘটনার পরে কিছু মাস কেটে যায়। তখন প্রায় সবাই সেই আতঙ্কটা নিয়ে এক প্রকার ভুলেই গেছে। শোন বাবা, সামনের সপ্তাহে তোর পিসির মেয়ে বিয়ে, তাই এক সপ্তাহের জন্য আমি পিসির বাড়ি যাচ্ছি। তুইও আমার সাথে চল। না মা, আমার হবে না গো বিয়ের বাড়ি যাওয়া, কারণ আমার অফিস থেকে একেবারেই ছুটি আমায় দেবে না। আর তুমি তো জানোই অফিসে আমি নতুন জয়েন করেছে, এখন তো ছুটি সম্ভবই নয়। কিন্তু সে তো ঠিক আছে বাবা, তাহলে তোর খাওয়া দাওয়ার কি হবে? এক সপ্তাহ তুই কোথায় খাবি? আমাকে তো যেতেই হবে, নাহলে তুই তো জানিসই তোর পিসি তো খুবই রাগ করবে। মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি অফিসের ক্যান্টিনে খেয়ে নেব। তুমি ভালোভাবে বিয়ের বাড়ি আনন্দ করো। আর হ্যাঁ,
তোমাকে আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসব। তুমি সাবধানে ওখানে যেও। এ তো ঠিক আছে বাবা, তুই সাবধানে থাকিস, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক মতোই পৌঁছে যাব। তবে তুই একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরিস, জানিসই তো দিনকাল ভালো না, বেশি রাত করিস না। আর হ্যাঁ, দরজা ভালোভাবে বন্ধ করে শুস, রাত্রিবেলা দরজা ভুলেও খুলিস না। অনিক তার মাকে স্টেশনে এসে ট্রেনে তুলে দেয়। তারপর অনিক বাড়িতে এসে হাত মুখ ধুয়ে রাতের বেলা তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। শীতের সময় ছিল, একটা কম্বল গায়ে দিয়ে সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। চারপাশের পরিবেশ ছিল নিঃশব্দ শান্ত। দূর থেকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছিল। এইভাবে সেই রাতটা কোনো মতে কেটে যায়। পরের দিন থেকে অনেক খুব তাড়াহুড়ো করে অফিসের কাজ শেষ করে বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরছিল। প্রথম দুদিন সবকিছু ঠিকঠাক থাকলেও তৃতীয় দিন যখন সে অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই তার মনটা কেমন খারাপ খারাপ লাগলো। অনেক দেখল সেই চায়ের দোকান এখন বন্ধ হয়ে পড়ে থাকে। কি একটা ভয়ে সেই চায়ের দোকান এখন আর রাতের দিকে খোলা থাকে না। অনেকের মনে পড়ে গেল 2-3 মাস আগের সেই পুরনো কথাগুলো। সারাটা রাস্তা সে যখন আসছিল তখন তার কেমন একটা জ্বর জ্বর লাগছিল, তার শরীরটা কেমন ভারী ভারী হয়ে গেছিল। এরপর সে কোনো মতে তার শরীরের অসুস্থতা নিয়ে বাড়িতে আসে। অনিকের শরীরটা খুব জ্বর জ্বর লাগছিল, তার শরীরে একটু বেশি ঠান্ডা বোধ হচ্ছিল। এরপর অনেক তার কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ল। সে ঘুমানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার চোখে ঘুম আসছিল না। তার চোখ দুটো খুব জ্বালা করতে লাগল। কোনো মতে চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করল। একটা অস্বস্তি যেন লেগেই ছিল। এমন সময় দরজায় টোকা পড়ার আওয়াজ শোনা গেল। এত রাত্রি দরজা ঠকঠক করছে কি? আমি কি ভুল শুনছি, নাকি আমার শরীর খারাপ বলে এমনটা মনে হচ্ছে? একেই ঠান্ডা আর অপরদিকে শরীরের জ্বর নিয়ে তার উঠে দেখতে ইচ্ছে হলো না কে ডাকছে তাকে। অনিক, দরজাটা খোল, আমি পরেশ কাকারে একটু দরকার আছে রে, তাই তোর কাছে এসেছি। দরজাটা খোল। কি ব্যাপার, এত রাত্রে পরেশ কাকা ডাকছে? কোনো বিপদ আপদ হলো নাকি? নাকি এত রাত্রে কেউ আমার সঙ্গে মজা করছে? কিন্তু গলাটা তো পুরো পরেশ কাকার মতোই লাগছে। যাই যাই গিয়ে একবার দেখে আসি কে ডাকছে। এরপর অনেক দরজার সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবল। তারপর সেই দরজাটা খুলল। সে দেখল সেখানে কেউ নেই। সে তখন বুঝে গেল তার সাথে কেউ মজা করেছে। তারপর যখন দরজায় আবারও টোকা পড়ল, তখন সে দরজা খুলল আর দেখল সেখানে পরেশ কাকা পিছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কি পরেশ কাকা, এত রাত্রে আমার সঙ্গে লুকোচুরি খেলছো নাকি? কথাটা শেষ হতে না হতে পরেশ কাকার সামনের দিকে হাঁটতে শুরু করল। আর তারপর অনেক দেখল পরেশ কাকার সামনের দিকে হাঁটতে হাঁটতে দূরের একটা গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর অনেক কৌতূহল হয়ে পরেশ কাকাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার পরেশ কাকা, এত রাতে আমার সাথে তুমি মজা করছো নাকি তোমার কি কোনো সমস্যা হয়েছে? তাহলে সেটা বলো আমাকে। এরপর অনেক দেখল সেখানে পরেশ কাকার জায়গায় একটা ভয়ঙ্কর লাল শাড়ি পরা মহিলা তার সামনে দাঁড়িয়ে প্রচণ্ড রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। অনেক তখন তাকে জিজ্ঞেস করল, কি আপনি? পরেশ কাকাই বা কোথায়? ছাড়বো না,
আমি কাউকে ছাড়ব না। আমাকে যেভাবে গ্রাম ছাড়া করেছিল, এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল, আমি আমি কাউকে ছাড়ব না। আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। প্রতিটা পুরুষ মানুষকে আমি ছাড়ব না। ওই ভয়ঙ্কর মহিলাটি যখন সেই কথা বলেই ছিল, তখন অনিক প্রচণ্ড ভয়ে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে এসে হঠাৎই পায়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। এরপর অনিক দেখল কিছু গ্রামবাসী হাতে মশাল নিয়ে ছুটতে ছুটতে সেই দিকে আসছে। অনেক ভয়ে প্রচণ্ড চিৎকার করতে লাগলো। তখন সেই গ্রামবাসীরা মশাল নিয়ে সেই কালো ছায়া মহিলাটার দিকে আক্রমণ করতে লাগলো। তখন সেই আমি কালো আবার ছায়া ফিরে মহিলাটি আসবো। প্রচণ্ড আমি আবার আর্তনাদ ফিরে করে আসবো। সেখান থেকে চলে গেল। এরপর সেই গ্রামে জমিদার মশাই তখন অনিককে তার নিজের বাড়িতে নিয়ে এসে সব কথা জানতে চাইলে অনিকের থেকে। অনিকের সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। এরপর অনিক কোনো মতে কষ্ট করে তার সমস্ত কথা জমিদার মশাইকে জানায়। কিছু বছর আগের ঘটনা। পাশের গ্রামে মালিনী বলে একটা অবিবাহিত মেয়ে থাকত। গ্রামবাসীরা তাকে অপয়া বলে ডাকত। তাকে দেখলে নাকি অনেকের অনেক বিপদ হতো, ক্ষতি হতো। এই রকম এক ডাইনির অপবাদে তাকে সেই গ্রাম ছাড়া করে। এরপর থেকেই শোনা যায় সেই মহিলা নাকি আর পৃথিবীতে নেই। তার আত্মা নাকি সেই গ্রামেই ঘুরে বেড়ায়, আর সেই আত্মা নাকি শুধুমাত্র ছেলেদের উপরই আক্রমণ করে, কারণ এই ডাইনির অপবাদ প্রথম ওই গ্রামের কিছু ছেলে তাকে দেয়। আর তারপর থেকেই তার সমস্ত রাগ ছিল সেই গ্রামবাসী ছেলেদের উপর। আর সেই আত্মার ছায়া আজ আমাদের গ্রামে এসে পড়েছে। এই ঘটনার কিছুদিন পরে অনিকের মা বাড়ি ফিরে আসে। অনিক তারপরে তার মার সাথে প্রতি রাত্রে ঘুমোত, কিন্তু আজও অনিক প্রতি রাত্রে দরজার দিকে তাকিয়ে ভয় পেত। হয়তো এই বুঝি সেই মহিলার আত্মা আবারও তার দরজা এসে কড়া নাড়ছে।